ডুরান্ড সেমিফাইনালে ইন্ডিয়ান এল ক্লাসিকো মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি একেবারে হাই ভোল্টেজ ম্যাচ এবং দুই দলেরই লক্ষ্য একটাই ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছতে হবে। কিন্তু পৌঁছবে কোন দল, মোহনবাগান নাকি বেঙ্গালুরু? আজকে চলো সেটাই একটু ডিসকাস করে নেওয়া যাক। দেখে নেওয়া যাক যে বেঙ্গালুরু কিরকম দল, কি কি চ্যালেঞ্জেস মোহনবাগান ফেস করবে এই নতুন বেঙ্গালুরু দল থেকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মোহনবাগানের কিরকম চান্সেস রয়েছে বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনালে যাওয়ার। আজকে সবটাই এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তোমরা অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তোমাদের কি মনে হয় মোহনবাগান কি বেঙ্গালুরুকে হারাতে পারবে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এই বেঙ্গালুরু এফসি দলের মধ্যে যেটা দেখতে হবে বা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই দলটা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখনো বেঙ্গালুরু এফসি দল কিন্তু পুরোপুরি সেট দল নয়। এখানে অনেক বিদেশি নতুন এসছেন, অনেক ইন্ডিয়ান প্লেয়ার্সরা নতুন এসছেন, বাট যেই দলটা তারা একসাথে এক জায়গায় নিয়ে এসছে সেই দলটা ফর দিস সিজন লুকস রিয়েলি রিয়েলি স্ট্রং। হয়তো নাম করা কোনো বিদেশি নয়, বাট প্রত্যেকটা বিদেশি ভীষণ এফেক্টিভ, যথেষ্ট স্কোয়াড ডেপথ রয়েছে। এখানে একটা জায়গা যেখানে বেঙ্গালুরু এফসি একটুখানি উইক মোহনবাগানের থেকে, সেটা হচ্ছে তাদের বেঞ্চ স্ট্রেংথ। যদি আমরা স্টার্টিং ইলেভেনের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে বেঙ্গালুরুর কিন্তু একটা যথেষ্ট স্ট্রং স্টার্টিং ইলেভেন রয়েছে, কারণ তাদের মূল দলে গুরপ্রীত রয়েছে, নাওরেম রোশন সিং রয়েছে, নিখিল পূজারি রয়েছে, রাহুল ভেকে রয়েছে, জোভানোভিচ বলে বিদেশি ডিফেন্ডারটা রয়েছে, অ্যালবার্তো নোগেরা রয়েছে, হরহে পেরেরা ডিয়াজ রয়েছে, রায়ান উইলিয়ামস আছে, এডগার মেন্ডেজ রয়েছে, সুরেশ সিং রয়েছে, সুনীল ছেত্রী আছে, এছাড়া ব্যাকআপ হিসেবে তাদের কাছে চিংলেসানা সিং রয়েছে। সো ইট লুকস আ ভেরি ভেরি গুড টিম। এবং সত্যি এই ম্যাচটা যথেষ্ট কঠিন হতে চলেছে মোহনবাগানের জন্য, ইরেসপেক্টিভ অফ দ্য স্কোয়াড দে হ্যাভ, ইরেসপেক্টিভ যে মোহনবাগান কতটা শক্তিশালী একটা দল। বিকজ বেঙ্গালুরু প্রচন্ড ট্যাকটিক্যাল একটা টিম। জেরার্ড জারাগোজার আন্ডারে এই বেঙ্গালুরু দল এক অন্যরকম ফুটবল খেলে, যেটা দেখে আমরা সাধারণত ইউজ টু নই। এই বেঙ্গালুরু এফসি দল খুব সুন্দর এই মুহূর্তে লিঙ্ক আপ প্লেজের ওপর ফোকাস করে, হাই প্রেসের ওপর ফোকাস করে, হেভি ওয়ার্ক রেট মেনটেন করে কম্বিনেশনাল প্লের ওপর তারা নিজেদের অ্যাটাক ফাইনাল থার্ডে স্টার্ট করে। এবং এখানে আমার মনে হয় যে মোর দ্যান দ্য ট্যাকটিক্স, বেঙ্গালুরুর কিছু প্লেয়ার্স এরা কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। স্পেশালি যদি আমরা কথা বলি হরহে পেরেরা ডিয়াজের, তাহলে এই প্লেয়ারটি মোহনবাগানের একটা গলার কাঁটা। অনেক দিন অনেকবার তারা কিন্তু এরকম জেতা ম্যাচ ড্র করেছে বা হেরেছে এই হরহে পেরেরা ডিয়াজের জন্য। ইনফ্যাক্ট আইএসএল এর শিল্ড ম্যাচ, সেই ম্যাচেও এই হরহে পেরেরা ডিয়াজ মোহনবাগান গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের সামনে মোহনবাগানের এগেনস্টে গোল করে স্টেইন গান সেলিব্রেশন দিয়েছিল। সো এই হরহে পেরেরা ডিয়াজ একটা ক্যারেক্টার অ্যান্ড খুব ভালো মাপের একটা স্ট্রাইকার। তো সেই কারণে তার ওপর একটা এক্সট্রা নজর মলিনাকে দিতে হবে, তাকে মোহনবাগানকে আটকাতে হবে। যার জন্য আমার মনে হয় যে অ্যালবার্তো এবং টমকে দিয়ে হয়তো মোহনবাগান শুরু করতে পারে এই ম্যাচটা। আমি আমার লাইন আপের ভিডিওতে আরও আলোচনা করবো এই বিষয়গুলোকে নিয়ে, যে কিভাবে কোন প্লেয়ারকে কাউন্টার করার জন্য কোন প্লেয়ারকে মোহনবাগান ইউজ করতে পারে। বাট ফর দ্য টাইম বিং যদি আমরা বেঙ্গালুরু এফসির অ্যাটাক দেখি তাহলে বেসিক্যালি অ্যালবার্তো নোগেরা ইজ দেয়ার প্রাইমারি প্লে মেকার। এরই সাথে রায়ান উইলিয়ামসও উইঙ্গার কাম ভালো প্লে মেকার, তো তার উপরে নজর থাকতে হবে। এডগার মেন্ডেজ ইজ আ প্লেয়ার টু ওয়াচ আউট ফর, অনেক বড় মাপের অনেক হাই প্রোফাইল একটা সাইনিং, তো তার উপর একটা এক্সট্রা কেয়ার মোহনবাগানকে দিতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই এডগার মেন্ডেজ, ইনি কিন্তু খুব ভালো গোল চেনেন, মানে মোর অফটেন দ্যান নট তিনি কিন্তু শর্টস নিজের অন টার্গেটে রাখার চেষ্টা করেন এবং তিন কাঠি বেশ ভালো করেই তিনি জানেন, এবং তার মধ্যে এই প্রবণতাটাও রয়েছে বারবার গোলের দিকে শট নেওয়ার। তো এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ বেঙ্গালুরুর কাছে, এবং এই জিনিসগুলো মোহনবাগানকে কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু তাদেরকে মাথায় রাখতে হবে যে এরকম টাইপের প্লেয়ার্স রয়েছে বেঙ্গালুরু এফসিতে যারা এক একটা বড় বড় ক্যারেক্টার্স। এরা মাঠের মধ্যে একটা কেওস তৈরি করতে ভালোবাসে মোর দ্যান আ প্রপার সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ। জেরার্ড জারাগোজার বিএফসি ইজ মোর ফোকাসড অন আ কেওটিক অ্যাপ্রোচ, যার ফলে এই বেঙ্গালুরু এফসি দলকে অত ইজিলি প্রেডিক্ট করা যাবে না। এদের ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের তারা কিভাবে খেলাটা খেলবে সেটা অত ইজিলি প্রেডিক্ট করা যায় না মাঠের মধ্যে থেকে। এছাড়াও বেঙ্গালুরু এফসির যেটা সব থেকে বড় স্ট্রেংথ সেটা হচ্ছে তাদের ওভারল্যাপিং ফুলব্যাকস এবং তাদের উইঙ্গার্স। তো বেসিক্যালি আমরা যেটা আগেও দেখেছি যে মোটামুটি শিবা শক্তি আর হরহে পেরেরা ডিয়াজ এরা কিন্তু একে অপরের মধ্যে পজিশন সুইচ করতে থাকে। ইভেন এডগার মেন্ডেজও, তো কোনো সময় এ রাইট উইং চলে যায়, ও লেফট উইং চলে আসে, কেউ একজন স্ট্রাইকার খেলে, এরকম পজিশন শিফট তারা করতে থাকে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। বাট উইংয়ে যেই খেলুক না কেন, নাওরেম রোশন সিং আর এদিকে নিখিল পূজারির সাথে তাদের কম্বিনেশন কিন্তু যথেষ্ট ভালো। তো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ যে ওরকম সেট ফরমেশন না থাকলেও ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের সাথে তাদের নিজেদের ফুলব্যাকসের সম্পর্ক প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো, যার কারণে কম্বিনেশন প্লেটা অনেক ভালো হয়। এবং বারবার একটা টেন্ডেন্সি রয়েছে বেঙ্গালুরু এফসি প্লেয়ারদের মধ্যে যে বল পেয়ে তারা কিন্তু ইনসাইড না দিয়ে আউটসাইডে বল ঠেলে, এবং সেখান থেকে ফুলব্যাকসরা এসে বলটাকে নিয়ে আইদার ক্রসে বাড়ায় অথবা তারা ডাইরেক্ট বক্সের মধ্যে ক্রস না পাঠিয়ে ডি বক্সের
বাইরে ক্রস পাঠায়, যেটা রিসিভ করার জন্য অ্যালবার্তো নোগেরার মতন প্লেয়ার্সরা বক্সের বাইরে ওয়েট করেন। তো এই কয়েকটা স্টাইল জেরার্ড জারাগোজার রয়েছে ফুল ব্যাকসদের মধ্যে। আর যদি আমরা ডিফেন্সের কথা বলি তো ডিফেন্স কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ। পাঞ্জাব ম্যাচেই তোমরা দেখেছো যে অ্যাগ্রেসিভ অপোনেন্টসের এগেনস্টে মোহনবাগানের প্লেয়ার্সরা একটু ঘাবড়েছে, একটু তারা অফ ব্যালেন্স হয়েছে। সেখানে বেঙ্গালুরু এফসি পাঞ্জাব এফসিরও এক কাঠি ওপরে, WWE টিম, এটা আমরা সকলেই জানি বেঙ্গালুরু এফসি। তো সেই কারণে মোহনবাগান প্লেয়ার্সদের অনেক বেশি সজাগ থাকতে হবে, অনেক বেশি ফোকাস থাকতে হবে, অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলার জন্য তৈরি থাকতে হবে। এবং এখানে আরও একটা জিনিস যেটা বেঙ্গালুরু এফসিকে অ্যাডভান্টেজ দেয় সেটা হচ্ছে তাদের মাঝমাঠের যে প্লেয়ার্সরা রয়েছে তাদের সাথে যারা ফরওয়ার্ডস তারা ভালো কম্বাইন করছেন তো বটেই, কিন্তু তাদের মাঝমাঠের প্লেয়ার্সরা এরকম নয় যে বলটা বাড়িয়ে জাস্ট থেমে থাকছে। তারা যদি তিনজন মাঝমাঠের প্লেয়ার খেলে অন্তত দুজন চেষ্টা করে যে ফরওয়ার্ডকে বলটা রিলিজ করে তারাও আরও ফরওয়ার্ড যায়, যাতে ডি বক্সের মধ্যে তাদের নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ বেশি থাকে। যেই কারণে মোহনবাগান যদি 3-5-2 ফরমেশনটা নিয়ে খেলে, এখানে কিন্তু একটা প্রবলেম যেটা তারা ফেস করবে বারবার, সেটা হচ্ছে কুইক ট্রানজিশন কিন্তু বেঙ্গালুরু খেলে, যেটা কিন্তু মোহনবাগান এর আগে এরকম টাইপের অপোনেন্ট কিন্তু ডুরান্ড কাপে খেলেনি। না পাঞ্জাব না এয়ারফোর্স ওরকম টিম ছিল। আমরা পাঞ্জাবের এগেনস্টেই দেখেছি মোহনবাগানের ডিফেন্সকে কিরকমভাবে ফাম্বেল করতে আগেনস্ট ফাস্ট পেসড অ্যাটাক্স। বেঙ্গালুরু আরও ফাস্টিং। তো সেই কারণে 3-5-2 ফরমেশনে ডেফিনেটলি আমার মনে হয় না যে মোহনবাগানের হাই লাইন ডিফেন্স ইউজ করা উচিত। দে শুড বি মেনটেনিং আ নর্মাল লাইন। মলিনার এই ম্যাচে এক্সপেরিমেন্ট একেবারেই করা উচিত নয়। মলিনা হ্যাজ টু প্লে হিজ বেস্ট টিম। এখানে কোনো রকমের এক্সপেরিমেন্ট ব্যাকফায়ার করতে পারে মোহনবাগানের জন্য ডেফিনেটলি। এবং এই বেঙ্গালুরু এফসির দল অপোনেন্টের যে জায়গাগুলো উইক সেই জায়গাগুলো থেকে অ্যাটাকের ঝড় বইয়ে দেয়, এবং এখানে প্রধান ভূমিকা নেন হরহে পেরেরা ডিয়াজ। তিনি ভালো গোল স্কোরার তো বটেই, বাট তার বডি মুভমেন্ট এরকম অদ্ভুত টাইপের যে তিনি যে কোনো সময় যে কোনো অপোনেন্টের ডিফেন্সকে ঘাবড়ে দিতে পারেন। এটা কিন্তু তার সব থেকে বড় অ্যাডভান্টেজ, যেই কারণে হি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট সট আফটার স্ট্রাইকার্স ইন দিস ইয়ার। কেরালা ব্লাস্টার্স থেকে তিনি মুম্বাই গেলেন, মুম্বাই থেকে তাকে গোয়া চাইছিল এবং গোয়ার সাথে কথা প্রায় এগিয়েও গেছিল, কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসি আবার মার্কেটে আসে এবং তারপর বেঙ্গালুরু আর গোয়ার মধ্যে ফাইট হয় এবং সেখান থেকে বেঙ্গালুরু শেষ পর্যন্ত হরহে পেরেরা ডিয়াজকে সাইন করতে পেরেছিল। বাট ওভারঅল আই থিঙ্ক অ্যালবার্তো নোগেরা এবং হরহে পেরেরা ডিয়াজ এরা একে অপরের সাথে খেলে অভ্যস্ত। মুম্বাইতে এরা একসাথে খেলেছে, যেই কম্বিনেশনটা কিন্তু বেঙ্গালুরু এফসিতেও ক্লিক করছে। অলরেডি হরহে পেরেরা ডিয়াজ 3টে গোল করে ফেলেছেন ডুরান্ড কাপে। লাস্ট দিন কেরালা ব্লাস্টার্সদের এগেনস্টেও উইনিং গোলটা পেরেরা ডিয়াজেরই পা থেকে এসছে, যার ফলে হি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দি মোস্ট ক্রুশিয়াল প্লেয়ার্স ফর বিএফসি এবং তাকে আটকানোর একটা প্ল্যান মোহনবাগানকে করতেই হবে। এরই সাথে মিডে পাসিং লেন্স আটকাতে হবে, যার জন্য আপুয়া হ্যাজ টু স্টার্ট। আপুয়া থাকলে অ্যাটলিস্ট পাসিং লেন্স তিনি কাট করতে পারেন এবং সেখান থেকে বল ছিনিয়ে নিয়ে তিনি উল্টে কাউন্টার অ্যাটাক লঞ্চ করতে পারেন, বিকজ হি ইজ আ ভেরি গুড ডিপ লাইং বল প্লেয়িং মিডফিল্ডার। তো এটা অনেক কাজে আসবে মোহনবাগানের জন্য। আপুয়া হ্যাজ টু স্টার্ট। কোনো রকমের এক্সপেরিমেন্ট মাঝমাঠে করলে চলবে না। পাঞ্জাবের মতন ভুল যদি মলিনা এই ম্যাচে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাচের দখল মোহনবাগান নিতে পারবে না, বিকজ বেঙ্গালুরু এফসির মিডফিল্ড যথেষ্ট স্ট্রং। মোহনবাগান আমি মনে করছি না যে তারা একেবারে শুরু থেকে শেষ অবধি টেম্পো ধরে রাখতে পারবে। আই থিঙ্ক ফেজে ফেজে খেলা হবে, এন্ড টু এন্ড খেলা হওয়ারও চান্সেস কিন্তু থাকছে, কারণ বেঙ্গালুরু যথেষ্ট ভালো একটা দল এই মুহূর্তে। এরই সাথে আই থিঙ্ক বেঙ্গালুরু এফসি অনেকটা সেট পিসের উপরেও নির্ভর করে। সেট পিস থেকেও তারা ভীষণ ভালো, অ্যান্ড দে হ্যাভ ভেরি গুড সেট পিস টেকার্স। ইনফ্যাক্ট সেট পিসকে অ্যাটাক করার জন্যও তাদের কাছে বেশ ভালো প্লেয়ার্স রয়েছে, যেরকম হরহে পেরেরা ডিয়াজ কিন্তু সেট পিস থেকে ভালো বল অ্যাটাক করে। রাহুল ভেকে উই নো হাউ স্ট্রং হি ইজ ইন সেট পিসেস। এডগার মেন্ডেস পর্যন্ত তিনি কিন্তু ভীষণ ভালো। তো ওভারঅল আই থিঙ্ক সেট পিস উইল বি আ ক্রুশিয়াল ফ্যাক্টর। মোহনবাগানকে সেগুলোকে ডিফেন্ড করতে হবে এবং এন্ড টু এন্ড খেলা হওয়ার চান্সেস থাকলেও, একটা কেজি অ্যাফেয়ার হওয়ার চান্সেস থাকলেও আমার মনে হয় মোহনবাগান দলে যা কোয়ালিটি রয়েছে, এটা আমরা বারবার আলোচনা করছি যে মোহনবাগানের 11টা প্লেয়ারের মধ্যে যদি 10টা প্লেয়ারেরও খারাপ দিন যায়, ওই একটা প্লেয়ার তার যদি ভালো দিন যায় সে ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারে, এবং এরকম টাইপের প্লেয়ার 11টাই রয়েছে মোহনবাগানের। যেই কারণে এই মুহূর্তে এই মোহনবাগান দলকে আটকাবে কে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যেই দল প্রথম এই মোহনবাগান দলকে আটকাবে সেই ক্লাবের স্ট্র্যাটেজির, সেই ক্লাবের থিওরি কিন্তু থিসিস হয়ে বাকি ক্লাবসরাও পড়বে, বাকি ক্লাবসরাও দেখবে। তো অনেকেরই লক্ষ্য এই মুহূর্তে এই ম্যাচটার দিকে রয়েছে, বিকজ অনেস্টলি ডুরান্ড কাপে মোহনবাগান ইজ গোয়িং টু প্লে দেয়ার স্ট্রংগেস্ট অপোনেন্ট। না পাঞ্জাব এফসি স্ট্রং ছিল, না এয়ারফোর্স তো ছিলই না, বাদ দাও। ইস্ট বেঙ্গল উড হ্যাভ বিন আ স্ট্রং অপোনেন্ট, বাট খেলাই হয়নি। তো সেই কারণে বেঙ্গালুরু এফসি সব থেকে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে মলিনার জন্য। তো তারা এই চ্যালেঞ্জ টোপকে ফাইনাল পৌঁছতে পারে কিনা, এটাই কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু মোহনবাগানের যে 3-ম্যান ডিফেন্স, তাদেরকে অনেক সামলে খেলতে হবে। উইং ব্যাক লিস্টন এবং মানবীরকে অনেক নিচ থেকে নেমে এসে সাপোর্ট দিতে হবে। লিস্টন আগের দিন দেখছিলাম কয়েকটা বেশ ক্রুশিয়াল ডিফেন্সিভ এরার্স করছিলেন, থ্যাঙ্ক গড সেগুলো গোল হয়নি, বাট সেই ভুলগুলো কিন্তু আশিক কুরুনিয়ান করতেন না, বিকজ আশিক ইজ আ বেটার ডিফেন্ডার দ্যান লিস্টন কোলাসো। কিন্তু এই মুহূর্তে লিস্টনকে তুমি বেঞ্চ করতে পারবে না। তো তোমাকে ভরসা করতে হবে যে লিস্টন তার ডিফেন্সিভ ডিউটিস ঠিকঠাক পালন করবে, এবং রাইট চ্যানেল থেকে কিন্তু বারবার হরহে পেরেরা ডিয়াজ বা এডগার মেন্ডেজের মতন প্লেয়ার্সরা অপারেট করে। তো লিস্টন কোলাসোর ওপর কিন্তু একটা বাড়তি দায়িত্ব থাকবে তাদেরকে আটকানোর।
তো সেই কাজ তিনি করতে পারবেন কিনা সেটা তো সময় বলবে, বাট এই যে দুজন উইং ব্যাকস রয়েছে মোহনবাগানের, তাদের কিন্তু একটা বড় দায়িত্ব নিতে হবে বেঙ্গালুরু এফসির অ্যাটাককে নালিফাই করার। এবং এরই সাথে আপফ্রন্টে আমার মনে হয় যে ডেমি পেট্রাটস উইল নট স্টার্ট দ্য গেম পসিবলি, কারণ ডেমি পেট্রাটস শুধুমাত্র একটাই ম্যাচ খেলেছেন এখন অব্দি। তো সম্ভাবনা রয়েছে যে হয়তো আমরা আপফ্রন্টে কামিংস এবং গ্রেগকে দেখতে পারি, বা দেখা উচিত বলে আমি মনে করি। তুমি মাঝমাঠে সাহাল এবং থাপা বা আপুইয়া এবং এর সাথে অভিষেক সূর্যবংশী যেরকম খেলছেন, তুমি সেরকমভাবে মিডফিল্ড সাজাতে পারো। আপফ্রন্টে ইউ প্লে কামিংস অ্যান্ড গ্রেগ, সেকেন্ড হাফে তুমি চাইলে ডেমিকে ইন্ট্রোডিউস করতে পারো ডিপেন্ডিং অন ম্যাচ সিচুয়েশন, এবং সেখানে কার জায়গায় আনবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কোচের ওপর, সিচুয়েশনের উপর। তো সেই কারণে মোটামুটি স্টার্টিং 11 এরকম কিছু একটা হওয়ার চান্সেস থাকছে, বাট আমাকে আর একটু অ্যানালিসিস করতে হবে এটাকে নিয়ে যে এক্স্যাক্টলি কোন প্লেয়াররা পারফেক্টলি ফিট করছে বিএফসির স্টাইলকে কাউন্টার করার জন্য, আমাদেরকে একটু সেটাই দেখতে হবে। তো আমি সেটা দেখে তারপরে সেটার উপরে ভিডিও বানাবো, তো সেটার জন্য অপেক্ষা অবশ্যই করো। যদিও মোহনবাগানের কাছে যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ থাকবে সেটা হচ্ছে তাদের ক্রাউড সাপোর্ট। আই বিলিভ যে এই ম্যাচে ভালো সংখ্যক মানুষ যাবেন, এক্সপেকটেশনস তো প্রায় 30-35 হাজার লোকের রয়েছে। আমি জানি না যে এক্স্যাক্টলি এটা আদৌ সম্ভব হবে কিনা, বা এর চেয়েও বেশি আমরা মানুষ দেখবো কিনা, বাট সম্ভাবনা কিন্তু সেরকমই দেখা যাচ্ছে। তো 30-35 হাজার মানুষ যদি থাকেনও সেদিনকে মাঠে, নাও থাকেন যদিও, যদি আমি 20,000ই ধরলাম ফর এক্সাম্পল, সেটাও কিন্তু একটা বড় স্ট্রেংথ দেবে মোহনবাগানকে। একটা হোম সাপোর্টের অ্যাডভান্টেজ ডেফিনেটলি থাকে, তো সেটা মোহনবাগানকে ইউটিলাইজ করতে হবে। বিএফসি এর আগেও প্রচুর ম্যাচ খেলেছে এই স্টেডিয়ামে, ইনফ্যাক্ট এখানে অনেক প্লেয়ার্সরাই রয়েছেন যারা সল্টলেকের এনভায়রনমেন্টের সম্পর্কে ওয়াকিবহল। কিছু প্লেয়ার্স নেই, যেরকম এডগার মেন্ডেস জানেন না, আর একজন নতুন সাইনিং হয়েছেন পেদ্রো কাপো বলে, তিনি জানেন না, বাট এছাড়াও ইন্ডিয়ান প্লেয়ার্স বলো বা বিদেশি প্লেয়ার্সরা বলো, এরা সল্টলেকে খেলে অভ্যস্ত। তো সেই কারণে ওটা ওদেরকে খুব একটা যে এফেক্ট ফেলবে সেরকমটা নয়, যেই কারণে এটা কিন্তু আরও একটা বড় প্রবলেম মোহনবাগানের জন্য, যে এই প্লেয়ার্সরা ইনফ্যাক্ট হরে পেরেরা ডিয়াজ ও একেবারে আনএফেক্টেড থাকে, যতই হস্টাইল এনভায়রনমেন্ট তুমি দাও না কেন, হি ইজ কমপ্লিটলি আনএফেক্টেড। ইনফ্যাক্ট ও এরকম কন্ডিশনসে আরও ভালো ফুটবল খেলে, ওকে ভেতর থেকে যেন একটা উজ্জীবিত করে এরকম একটা এনভায়রনমেন্ট। তো সেই কারণে এই জন্যই আরও বারবার বলা হচ্ছে যে বিএফসি ম্যাচ ইজি ম্যাচ হবে না। এমনিতেই মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি ভেরি গুড ম্যাচ টু ওয়াচ। ইন্ডিয়ান এল ক্লাসিকো এমনি এমনি বলা হয় না এই ম্যাচটাকে, এবং বেঙ্গালুরু ফাইনালি গিয়ে একটু স্টেবিলিটি পেয়েছে তাদের টিমের মধ্যে, তাদের ম্যানেজমেন্টের মধ্যে, এবং আই থিঙ্ক লাস্ট ইয়ার তাদের খুব একটা ভালো যায়নি। তার আগের বছর 2022 সালে মোস্ট প্রবলি তারা ডুরান্ড কাপ জিতেছিল, আমি ঠিক শিওর নই, বাট সম্ভবত মুম্বাই সিটি এফসিকে হারিয়ে তারা সেইবার ডুরান্ড জিতেছিল। তো বেঙ্গালুরু এফসিও চাইবে এই ট্রফি আবার জিততে, মোহনবাগান চাইবে এই ম্যাচ জিতে ফাইনালে উঠে নিজেদের টাইটেল ডিফেন্ড করার তাদের কাছে একটা চান্স থাকবে, সেই টাইটেল তারা ডিফেন্ড করতে চাইবে আরও একবার, কনজিকিউটিভ সেকেন্ড টাইম তারা জিততে চাইবে এইবারের ডুরান্ড কাপ। তো দেখতে হবে সেটা সম্ভব হয় কিনা। নেল বাইটিং ফিক্সচার, হাই ভোল্টেজ ম্যাচ, তো সেই কারণে এই ম্যাচ প্রেডিক্ট করা পসিবল নয়। আই থিঙ্ক মোহনবাগান ডু হ্যাভ আ ভেরি ভেরি গুড স্কোয়াড, ভালো প্লেয়ার্স রয়েছে, যদি ঠিকঠাক করে এই প্লেয়ার্সরা একে অপরের সাথে কম্বাইন করতে পারেন, ভালো লিঙ্ক আপ প্লে বেঙ্গালুরু এফসি ডিফেন্সে তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে বেঙ্গালুরু এফসির ডিফেন্স স্প্লিট করা সম্ভব। উল্টো দিকে বেঙ্গালুরু এফসির যে মাঝমাঠ এবং ফরওয়ার্ড লাইন রয়েছে, নাম করা হয়তো কোনো তারকারা নেই, কিন্তু প্রত্যেকেই ভীষণ এফেক্টিভ ফুটবলার্স, দক্ষ বিদেশি, ভারতীয় ফুটবল সার্কিটে প্রুভেন ফরেনার্স, যেই কারণে তাদের ডেঞ্জারটাও কিন্তু যথেষ্ট থাকবে মোহনবাগান ডিফেন্স লাইনের ওপরে, যে কারণে মোহনবাগানের ডিফেন্সকে অনেক সচেতন হয়ে খেলতে হবে, অনেক ফোকাসড ফুটবল খেলতে হবে, একটুখানির জন্য কিন্তু ফোকাস নাড়ানো যাবে না। এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে যে অ্যালবার্তো এবং টম, এদেরকে হাই লাইন খেললে চলবে না। এরা এই যে অ্যাটাক করে চলে যায় সেন্টার হাফের দিকে বল রিলিজ করতে বা বল ক্লিয়ার করতে, সেই কাজগুলো করলে কিন্তু পেছনে অনেকটা স্পেস তারা ফেলে আসবে, এবং কোনো কারণে যদি সেই ক্লিয়ারেন্স ঠিকঠাক হলো না, বা কোনো কারণে যদি সেকেন্ড বল বেঙ্গালুরু এফসি জিতে যায়, তাহলে কিন্তু তারা বল ফরওয়ার্ডে পাঠাবে, এবং যেই স্পেসটা অ্যালবার্তো এবং টম ছেড়ে এসছেন, সেই স্পেস তারা রিকভার করতে পারবেন না, এবং ফোর্স করবেন 1v1 সিচুয়েশনস বা 3v2 সিচুয়েশনস আগেন্স্ট দেয়ার ওন টিম। তো সেই কারণে খুব ইন্টেলিজেন্টলি বিল্ড আপ প্লের ওপর মোহনবাগানকে ফোকাস করতে হবে। ইজিলি বল পজিশন দেওয়া একেবারেই উচিত হবে না। পাঞ্জাব ম্যাচেও খুব ইজিলি মোহনবাগান বল গিভ অ্যাওয়ে করে দিচ্ছিল, যেখান থেকে পাঞ্জাব এফসি বারবার অ্যাটাক তৈরি করছিল, বিকজ ন্যাচারালি তোমার কাছে বল থাকা মানে হচ্ছে দু রকমের পজিশন হয়, একটা হচ্ছে পজিশন উইথ দ্য বল, আর আরেকটা হচ্ছে পজিশন উইদাউট দ্য বল। তো পজিশন উইথ দ্য বলের ক্ষেত্রে কি হয়, বল যখন তোমার পায়, প্লেয়ারদের পজিশন কিন্তু আলাদা থাকবে, 3-5-2 হলেও প্লেয়াররা আলাদা আলাদা জায়গা কিন্তু নেবে। যেই মুহূর্তে বল আউট অফ পজিশন হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু প্লেয়ার্সরা নিজেদের পজিশন সুইচ করবে, প্লেয়ার্সরা নিজেদের পজিশনে ফিরে আসবে। এবার যখন তুমি বলটা ইন পজিশন থেকে জাস্ট গিভ অ্যাওয়ে করে দিচ্ছ, তুমি তোমার নিজের প্লেয়ার্সদেরকে টাইমটা দিচ্ছ না রিয়্যাক্ট করার, যে তারা আবার ফেরত আসবে তাদের নিজেদের অরিজিনাল পজিশনসে। সেই কারণে কি হয় যে অনেক স্পেস অপোনেন্ট প্লেয়ার্সরা পেয়ে যায়, সেখান থেকে কাউন্টার অ্যাটাক করে তারা গোল করে দিয়ে বেরিয়ে যায়। তো সেই কারণে মাঝ মাঠে ইজি গিভ অ্যাওয়েজ দেওয়া বন্ধ করতে হবে মোহনবাগানকে, এবং সেটা আমার মনে হয় আপুইয়া এলে হয়তো অনেকটা কম হবে। মাঝ মাঠে লিঙ্ক আপ প্লে যত ভালো হবে মোহনবাগানের, তত কিন্তু ফরওয়ার্ডসরা চান্স পাবে এবং সেখান থেকে গোল আসবে। মোহনবাগানের জন্য ডিফিকাল্ট ম্যাচ,
বেঙ্গালুরু এফসি আনবিটেবল নয়, বাট ডেফিনেটলি তারা একটা কঠিন লড়াই করবে মোহনবাগানের এগেনস্টে, এটা আমরা এক্সপেক্ট করছি। দেখা যাক কে বিজয়ী হয়, যেই বিজয়ী হবে দে উইল বি দ্য বেটার টিম অন দ্যাট ডে। তো সেই কারণে আমাদের সকলের নজর সেই ম্যাচটার দিকেই রয়েছে। অবশ্যই হবে তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানিও। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।